এক বড়সড় বিপদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল বাংলাদেশ। ভারতের একটি অ্যাকশন যা রীতিমতো বাংলাদেশের ভেতরে একেবারে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। এই যে একদিকে ডক্টর ইউনূসকে দেখতে পাচ্ছেন এবং অন্যদিকে বাংলাদেশের যিনি সেনাপ্রধান রয়েছেন সেই সেনাপ্রধানের মধ্যে কিন্তু একটা টানাপোড়েন অনেক দিন ধরেই চলছে। ওয়াকারুজ্জামান চাইলে কিন্তু সেদিন শেখ হাসিনাকে গ্রেপ্তার করে একেবারে নিয়ে গিয়ে বন্দি করতে পারতেন। ডক্টর ইউনূস এবং শাহাবুদ্দিন চুপ্পু যিনি রাষ্ট্রপতি তাদেরকে একেবারে অপসারণ করে সেনাবাহিনী যাতে ক্ষমতা দখল করতে পারে এরকম একটা পরিকল্পনা কিন্তু ফাঁস হয়ে গেছে। সাম্প্রতিক এই পদক্ষেপ কিন্তু বাংলাদেশের অর্থনীতির উপর এক ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে। ভারত এবং চীনের মধ্যে একটা কৃত্রিম যুদ্ধ অবস্থা তৈরি করতে চাইছে আমেরিকা, যেভাবে তারা বাংলাদেশকে খেপিয়ে দিয়েছেন সাধারণ মানুষের উপর আরও বেশি দুর্যোগের সময় উপস্থিত হচ্ছে। ভারত এখন কার্যত একটা অ্যাকশন মোডে রয়েছে, অ্যাকশনের পর অ্যাকশন। প্রথম তো পাহেলগাঁওর এই যে ঘটনাটা ঘটল সেটা অবশ্য একটা রিয়াকশান হিসাবে এসেছিল। ভারতের অর্থনীতিকে যাতে পর্যদস্ত করা যায় এবং জম্মু কাশ্মীরের পর্যটনের যে বিকাশ তাকে একেবারে তছনছ করে দেওয়া যায় সেটাই হচ্ছিল পূর্ণ পরিকল্পনা। সেই পরিকল্পনা মোতাবেক সীমান্ত পারের ওপার থেকে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যে কাণ্ড ঘটিয়েছিল তারপর থেকে শুরু হয় ভারতের প্রবল অ্যাকশন। সেই অ্যাকশনের জেরে আস্তে আস্তে যখন আপনাদেরকে বলেছিলাম ফগ অফ ওয়ার অর্থাৎ এই যুদ্ধের কুয়াশাটা কেটে যখন ধীরে ধীরে অনেকগুলো জায়গা পরিষ্কার হচ্ছে তখন একটা জিনিস বোঝা যাচ্ছে যে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক তো একদম যুদ্ধকালীন এবং সাফ এটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে কোনো রকমভাবে কূটনৈতিক সম্পর্ক তো রেস্টোরেশনে কোনো সম্ভাবনা নেই। এমনকি ভারত পাকিস্তানের সাথে কোনো রকম আলোচনাও পর্যন্ত করবে না, শুধু যুদ্ধবিরতি থাকবে। এখন এরকম একটা অবস্থা যখন চলছে তখন স্বাভাবিকভাবে পূর্ব প্রান্তের দিকে নজরটা এখন জোরালো হচ্ছে। পূর্ব প্রান্ত অর্থাৎ বাংলাদেশ, পরিস্থিতি সেখানে খুব অশান্ত হয়ে রয়েছে এবং এই অশান্তির পরিবেশের মধ্যে দিয়ে ভারতের একটি অ্যাকশন যা রীতিমতো বাংলাদেশের ভেতরে একেবারে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। সে কাঁপুনি এমনই কাঁপুনি যেরকম পাঁঠাকে মুণ্ডচ্ছেদ করলে যেরকম পাঁঠা কাটতে থাকে ঠিক পাঁঠা ওরকমভাবে কাঁপছে, যেন বাংলাদেশের ঠিক এরকম একটা অবস্থা। ঘটনাটা ঠিক কী হয়েছে? ঘটনাটা হচ্ছে তার আগে বিভিন্ন যে সমস্ত বিমানবন্দর থেকে বাংলাদেশের যে পণ্য পৃথিবীর অন্যান্য দেশে যেত সেই সমস্ত পণ্যের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা লাগানো হয়েছিল। তখন অবশ্য পাহেলগাঁও ঘটনা ঘটেনি। তার পরবর্তী ক্ষেত্রে যেটা হলো যে ভারতের স্থলবন্দর দিয়ে রেডিমেড গার্মেন্টস এবং তার সাথে যে প্রসেসড ফুডস এবং প্রক্রিয়াজাত ফল এই সমস্ত দ্রব্য প্রচুর পরিমাণে ভারতে আসে। পশ্চিমবঙ্গ থেকেও বেশি হচ্ছে সেভেন সিস্টার্স অর্থাৎ 7টা যে রাজ্য রয়েছে উত্তর পূর্ব ভারতের, সেই উত্তর পূর্ব ভারতে মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এইসব জায়গায় এই সমস্ত বাংলাদেশি পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে। এই সমস্ত জায়গায় স্থলবন্দর দিয়ে প্রবেশে এক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজকের ছবি হচ্ছে তাই চ্যাংড়াবান্ধাতে যান বা ঘোজাডাঙ্গা বা হচ্ছে ওইদিকে পেট্রোপোল বেনাপোল যে সীমান্ত, সারি সারি বাংলাদেশি ট্রাক দাঁড়িয়ে রয়েছে যদি কোনোভাবে এন্ট্রি পাওয়া যায়, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। শুধু নেপাল এবং ভুটানের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা নেই, তার কারণ নেপাল আর ভুটানের সাথে সার্কের চুক্তি অনুযায়ী সেখানে পশ্চিমবঙ্গ দিয়ে সেখানে পণ্য প্রবেশ করতে পারে, তাই নেপাল আর ভুটান একটা ছাড় আছে। কিন্তু এই ভারতীয় পণ্য ক্ষেত্রে যে বয়কট করো ওইখান থেকে পিনাকি, ইলিয়াস, তারপর হচ্ছে এক একজন শুধু বলে যাচ্ছিল বয়কট করো ভারতীয় পণ্য, ভারতীয় পণ্যে একেবারে বাংলাদেশ খেয়ে ফেলছে। আমরা কি বাংলাদেশ নিজেরা পণ্য তৈরি করতে পারি না? পণ্য তো তৈরি করেছে, তাহলে পণ্য যখন এক্সপোর্ট করে বাংলাদেশ এবং তার থেকে যে রোজগারটা হয় সেই রোজগারটা কোথায় যাবে? ভারতবর্ষের সাথে অন্তত 3 বিলিয়ন পণ্য রপ্তানি হয়।
একটা হিসেব দিই, ধরা যাক ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে যদি কোনো কার্গো জাহাজে 1 কিলোগ্রাম কোনো পণ্য যদি বাইরে পাঠানো হয়, তাতে প্রায় $6 মতো খরচ হয়। সেই দ্রব্যই যদি কলকাতা বিমানবন্দর থেকে কার্গোতে যায়, সেটা হয় $4, অর্থাৎ $2 সেফ। এরকমভাবে যদি প্রচুর এরকম পণ্য যখন রপ্তানি হয়, তাহলে এই যে $2 পার্থক্যটা কততে গিয়ে দাঁড়ায়, সেটা কি আর পিনাকি, ইলিয়াস বা যারা যারা সবসময় ভারত বয়কটের জিগির তুলেছিল, তারা কি এগুলো কখনো জানে না? তারা কোনো দিন ব্যবসা করেছে? পিনাকি অবশ্য একবার ব্যবসা করতে গিয়ে কী সব একটা ঘোটালা করে বসেছিল, যে কারণে গ্রেপ্তার করার আগেই সে ফ্রান্সে পালিয়ে গিয়েছিল। তারা তো এগুলো জানে না, কিন্তু মাথায় হাত পড়েছে তো হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীদের, যারা এক্সপোর্টার, তাদের। এই ক্রমবর্ধমান যদি পরিস্থিতি থাকে, তাহলে উত্তেজনা তো কমবেই না, উত্তেজনা ক্রমবর্ধমান বাড়ছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই ধরনের সিদ্ধান্ত কেন নিল ভারত? কি এমন দেখতে পেল ভারত যে এই সিদ্ধান্ত তাকে নিতে বাধ্য করলো? ঠিকই তো চলছিল, বরঞ্চ প্রদেশ বিজেপির পক্ষ থেকে বারবার এই আবেদন করা হয়েছিল, যখন বাংলাদেশে চূড়ান্ত ভারত বিদ্বেষ এবং যখন শেখ হাসিনাকে পতন ঘটানো হলো, সেই সময় আপনাদেরকে আমরা দেখিয়েছি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সীমান্তে বারবার করে গেছে এবং আবেদন করেছে ভারত সরকারকে, যাতে এই গোজাডাঙ্গা হোক, পেট্রোপোল হোক বা চ্যাংড়াবান্ধা হোক, সেখান থেকে যাতে ভারতীয় পণ্য যাতে বাংলাদেশে না যেতে পারে, বা বাংলাদেশি পণ্যেরও আসার এখানে দরকার নেই। কিন্তু তৎসত্ত্বেও কিছু প্রতিবন্ধকতা থাকলেও সুন্দরভাবে কিন্তু চলাচল তখনও করছিল। তখন আগুনের সময় একেবারে যে পরিস্থিতি ছিল, চরম ভারত বিদ্বেষ, এবং সেখানে বাংলাদেশে উপর্যুপরি সেখানে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু হিন্দুদের কোতল করা হচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সময়েও ভারত সরকার কিন্তু অনেক বেশি সহনশীল, সংবেদনশীল থেকেছে, এবং দুই দেশের সরকারের মধ্যে একটা চেষ্টা চলেছে অ্যাটলিস্ট বাণিজ্যিক আদান প্রদান যাতে থাকে। কিন্তু কী এমন হলো যে এই পরিস্থিতিতে এরকম একটা ঘটনা ঘটল? আসলে বাংলাদেশে যা এখন আভ্যন্তরীণ পরিস্থিতি চলছে, তাতে ভারতের বিরুদ্ধে বা বাংলাদেশে এখন পাকিস্তানের হয়ে প্রক্সি দেওয়া শুরু করেছে তুরস্ক। হ্যাঁ, ঠিক শুনছেন, টার্কি। এই টার্কির সাথেও ভারত কিন্তু ক্রমশ যে জায়গায় গিয়ে যাচ্ছে, কূটনৈতিক সম্পর্ক হয়তো আগামী দিনে ছিন্ন করতে চলেছে, এবং টার্কির সাথে ব্যবসা বাণিজ্যের উপর প্রতিবন্ধকতা লাগতে চলেছে। বাংলাদেশে টার্কিশ বিভিন্ন এনজিওগুলোকে অ্যাক্টিভ করা হয়েছে, যাতে ভারত বিদ্বেষকে তুঙ্গে তোলা যায়, এবং তারা একটা আবার মানচিত্র প্রকাশ করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করেছে এই মানচিত্রগুলোকে পৌঁছে দেওয়ার জন্য। এক বৃহত্তর বাঙালি স্থান, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং 7 সিস্টার নিয়ে এক বৃহৎ বাংলাদেশ। ভাবুন কি কল্পনা, কি সমস্ত দুঃস্বপ্ন এরা শুরু করেছে, এবং যে কারণে হচ্ছে ভারতের সাথে একটা কিন্তু পরিস্থিতিকে ক্রমশ নাগালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এটাও জানা যাচ্ছে যে ফাইজুর রহমান, এই যে আর্মি অফিসার ফাইজুর রহমান, এবং তারও সাথে বেশ কয়েকজন মিলিত আকারে তারা চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, যেখানে বাংলাদেশের যিনি সেনাপ্রধান রয়েছেন, সেই সেনাপ্রধানকে হটিয়ে দিয়ে ক্ষমতায় তারা আসতে, অর্থাৎ একটা কু করার চেষ্টা করছেন। এবং এই কু করার ক্ষেত্রে একটা খুব বড়দের কাছে বলে রাখি, এই যে একদিকে ডক্টর ইউনূসকে দেখতে পাচ্ছেন, এবং অন্যদিকে বাংলাদেশের যিনি সেনাপ্রধান রয়েছেন, সেই সেনাপ্রধানের মধ্যে কিন্তু একটা টানাপোড়েন অনেক দিন ধরেই চলছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি ভারতবর্ষে ট্রেন্ড, এবং সকলেই জানেন যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার সময়, জুলাই মাসের সময় তাকে ক্ষমতায় নিয়ে আসা হয়, এবং তিনি সেনাপ্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এবং 5ই আগস্টের দিন তার একটা কথা ইতিমধ্যে কিন্তু বারবার আলোচনায় আসে, বুকে পাথর চাপা দিয়ে এই ঘটনাকে মোকাবিলা করতে হয়েছে। বুকে সেদিন তাকে পাথর চাপা দিয়ে ঘটনা মোকাবিলা কেন করতে হয়েছিল? এই কারণেই করতে হয়েছিল, তার কারণ আওয়ামী লীগ সরকারের যে প্রধান সেই শেখ হাসিনা, তাকে বিমানে করে, সেনাবাহিনীর বিমানে করে তড়িঘড়ি তাকে ভারতে পৌঁছে দিতে হচ্ছে, এবং সেখানে ভারতে তারপর তিনি একটা আশ্রয় পেয়েছেন, এবং বুকে পাথর রেখে সেই কাজটিকে করতে হয়েছিল ওয়াকারুজ্জামানকে। তারপর থেকে ক্রমশ পরিস্থিতি
কঠিন জটিল হয়েছে, কিন্তু এই জটিল কঠিন পরিস্থিতিতে ওয়াকারুজ্জামান তার কাজ করছিলেন, বলা যেতে পারে অধিকাংশ ক্ষেত্রে থ্যাঙ্কলেস জবের মতো হয়ে দাঁড়িয়েছিল। একদিকে শেখ হাসিনার যারা সমর্থক এবং আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী আছেন তারা বিশ্বাস করেন যে ওয়াকারুজ্জামান শুধু কিছু না, সেনাবাহিনীকে আরও অ্যাক্টিভ হওয়ার নির্দেশ তিনি দিতে পারতেন। হয়তো তাতে অনেক বেশি প্রাণহানি হতো, রক্তপাত হতো, ঢাকার রাজপথ রক্তাক্ত হতো, কিন্তু তার উচিত ছিল এটা করা। এটা হচ্ছে আওয়ামী লীগের বিজ্ঞ যারা আছেন মন্ত্রী, প্রচুর টাকা পয়সা কামিয়েছেন তারা, তাদের এই ধরনের একটা ধারণা তারা পোষণ করেন। অপরদিকে যারা রয়েছেন, এই যে বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র পরে সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা হয়েছেন, তাদের আবার একটা ধারণা হচ্ছে সেদিন চাইলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে একেবারে নিয়ে গিয়ে বন্দি করতে পারতেন, কিন্তু তা তো না করে তাকে সেফ প্যাসেজ দিয়েছেন এই ওয়াকারুজ্জামান। সুতরাং এই লোকটি যতক্ষণ অবধি থাকছে ততক্ষণ অবধি আমরা কেউ নিরাপদ নই। আমরা বলতে এই ক্ষেত্রে এই যা সমন্বয়ক যারা রয়েছেন, ডক্টর ইউনূস রয়েছেন, পোর খাওয়া ডক্টর ইউনূস কূটনীতি এবং হচ্ছে ব্যবসা বাণিজ্যে নানা ধরনের ঝাড়িংফু করতে যিনি ওস্তাদ। ঝাড়িংফু বোঝেন তো? একদিন বুঝিয়ে দেবো। ঝাড়িংফু হচ্ছে একটি বিশেষ কৌশল, যে কৌশলের দ্বারা আপনি অপর্যাপ্ত সম্পত্তি আপনি পেতে পারেন। নিয়মিত দেখতে থাকুন এই আমার এপিসোড, একদিন আপনাদের ঝাড়িংফু কৌশলটা একদিন আপনাদের কাছে বিস্তৃতভাবে বলবো। তো ঝাড়িংফু বিদ্যায় যিনি অত্যন্ত সিদ্ধহস্ত ডক্টর ইউনূস, তিনি কিন্তু পড়ে গেছেন মহা ফাঁপড়ে। এই ওয়াকারুজ্জামান লোকটা কিন্তু একেবারেই সুবিধার লোক না। যখন তখন কখন যে তিনি কি করে বসতে পারেন সেই নিয়ে তাদের একটা কিন্তু বেশ একটা শঙ্কা রয়েছে, এবং তারপর থেকে বিভিন্ন সময় চেষ্টা চলছে যে যাকে যদি একটু সরিয়ে দিয়ে সেখানে অন্য কাউকে যদি নিয়ে আসা যায়। একজন আছেন এই ক্ষেত্রে ফয়জুর রহমান, তার নাম প্রায়শই শোনা যাচ্ছে, ফয়জুর রহমান। তিনি বিভিন্ন সময় চেষ্টা করছেন যে সেটা একটা যদি কু ঘটানো যায়। এই যে এর মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলো যে কোনোভাবে ঢাকার রাজপথে কোথাও কোনো রকম সমাবেশ করা যাবে না, এবং কিছুদিন ধরেই সমাবেশ চলছিল এবং ডক্টর ইউনূসের বাড়িতে গিয়ে স্মারকলিপি জমা দেওয়া নানা কিছু হচ্ছিল। তাতে কোথাও হচ্ছিল যে এইরকমই একটা সমাবেশ পাল্টা তৈরি করে ডক্টর ইউনূস এবং শাহাবুদ্দিন চুপ্পু যিনি রাষ্ট্রপতি, তাদেরকে একেবারে অপসারণ করে সেনাবাহিনী যাতে ক্ষমতা দখল করতে পারে, এরকম একটা পরিকল্পনা কিন্তু ফাঁস হয়ে গেছে, যেরকম প্রাপ্ত সংবাদ অনুযায়ী যা যা জানা যাচ্ছে। ঠিক এই কারণগুলোতেই ভারত অ্যাকশান নিতে বাধ্য হলো। অ্যাকশানটা হলো এটাই যে এদেরকে শায়েস্তা করতে হলে ভারত এখন মনে করছে তার অতীতের যে এক ধরনের সহনশীলতা এবং হচ্ছে শেষ দৌড় পর্যন্ত যাতে একটা দৌত্যের মাধ্যমে টেবিলেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়, এই নীতি থেকে পহেলগাঁও ঘটনার পর ভারত অনেকটা বেরিয়ে গেছে। এখন কিন্তু হচ্ছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এই নীতি নিয়েই ভারত চলছে, এবং এই নীতিতে চলতে গিয়ে ভারত একের পর এক পদক্ষেপ নিচ্ছে। যে পদক্ষেপগুলো আপনাদের কাছে আমি ইতিমধ্যেই তুলে ধরেছি, তবে সাম্প্রতিক এই পদক্ষেপ কিন্তু বাংলাদেশের অর্থনীতির উপর এক ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে। আমরা জানি বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হয় বাংলাদেশে ফিনিশড প্রোডাক্টসের উপর, বিশেষভাবে হচ্ছে এই যে কাপড়, এবং সেখান থেকে যে জামা কাপড় যেগুলো তৈরি হয় রেডিমেড গার্মেন্টস, তা গোটা বিশ্বে অত্যন্ত সুপরিচিত। বাংলাদেশকে একটি আলাদা জায়গা দিয়েছে গোটা বিশ্বে, কোনো অস্বীকার করার উপায় নেই। এবং ভারতবর্ষের সাথে খুব সুন্দরই চলছিল এর আদান প্রদান, বিভিন্ন স্থলবন্দর দিয়ে এগুলো আসতো, তারপর উত্তর পূর্ব ভারত সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত, নেপাল ভুটানে তো যেতই। এছাড়াও যেটা বলছিলাম যে যেগুলো ফ্লাইটের মাধ্যমে যেত, বিভিন্ন ট্রানজিট করা হতো অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে, সেগুলো তো আগেই বন্ধ হয়েছে। এর পরবর্তী অধ্যায় এটা বন্ধ হওয়ার কারণে প্রায় ভারতের সাথে যে $3 বিলিয়ন যে বাণিজ্য, সেই বাণিজ্য একটা বড়সড় ধাক্কা খেতে চলেছে। অনেক বাংলাদেশে যারা রয়েছেন ভারত বিদ্বেষী, যারা অহরহ ক্রমাগত তাতিয়েছেন বাংলাদেশের বিভিন্ন সময় থেকে, বিশেষ করে জুলাই মাসের আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন এই ভারত বিরোধী এই প্রোপাগান্ডা এতটা উঁচুতে উঠে গেছিল যে প্রোপাগান্ডার কারণে যে অনেক জায়গায় জায়গায় মিছিল পর্যন্ত বেরোতো, দোকান দোকানে গিয়ে হামলা হয়েছে, যেতে ভারতীয় প্রোডাক্ট তারা না রাখেন। এখন আর কিছু করার ব্যাপার নেই,
এখনও হচ্ছে এই প্রোপাগান্ডিস্ট যারা তারা বিদেশে খুব সুন্দর অবস্থায় রয়েছেন, ভালো আছেন, অর্থ রোজগার করছেন, কিন্তু যেভাবে তারা বাংলাদেশকে খেপিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের উপর আরও বেশি দুর্যোগের সময় উপস্থিত হচ্ছে এবং সম্পর্কের ক্ষেত্রে এমন একটা চওড়া ফাটল তৈরি হচ্ছে বা তার চওড়াটা প্রায় বাংলাদেশের নাভ নদীর মতো ক্রমশ চওড়া হচ্ছে। একদিকে মানবিক করিডর নিয়ে আরাকানের সাথে বা জান্টা সরকারের সাথে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং অন্যদিকে সেনাবাহিনীর মধ্যে এই রকম একটা পরিস্থিতি যে পারছে নানা রকম ষড়যন্ত্র করছে, যেখানে লক্ষ্য হচ্ছে সেনাপ্রধানকে সরানো, সেনাপ্রধান সেখানে গার্ড করে রাখছেন রাষ্ট্রপতি বা এই সাংবিধানিক ব্যবস্থাটাকে। আবার অন্যদিকে চলছে বাংলাদেশে এমন একটি নীল নকশা রচনা চলছে যে নীল নকশার কারণে হয়তো চীনেরও রোষানলে পড়তে চলেছে আগামী সময়ে বাংলাদেশ। ভারত এবং চীনের মধ্যে একটা কৃত্রিম যুদ্ধ অবস্থা তৈরি করতে চাইছে আমেরিকা, এমনটাই অভিযোগ করেছে রাশিয়ার বিদেশমন্ত্রী লাভারভ। খুব সূক্ষ্মভাবে বিচার করুন, দুটো উন্নত সভ্যতার দেশ চীন এবং ভারত পরস্পরের উপর বাণিজ্যের উপর কতটা নির্ভরশীল, কতটা হচ্ছে আদান প্রদান হয়। সেখানে দাঁড়িয়ে খামোকা বাংলাদেশ এবং পাকিস্তানের কারণে চীন এবং ভারতের এই কৃত্রিম যুদ্ধ বাঁধিয়ে আমেরিকা বা পশ্চিমা শক্তি যদি তারা তাদের ফায়দা খোঁজার চেষ্টা করেন, তাদের অত ফায়দা হবে, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের ঘরে শুধুই জুটবে লবডঙ্কা। এই দুই লবডঙ্কা নিয়ে দুটো দেশ পরস্পরের মধ্যে তারা আলিঙ্গন করবে, কিন্তু মানুষগুলোর অবস্থা হবে এক শোচনীয় স্তরে। এমনিতেই সাংস্কৃতিক মান পড়ে গেছে বাংলাদেশের, বাংলাদেশ জুড়ে শুধু হচ্ছে হুঙ্কার এই সমস্ত মৌলবাদীদের, তার মধ্যে যদি ব্যবসা বাণিজ্য লাটে ওঠে তাহলে তো আর কথাই নেই, বাংলাদেশে লেখাপড়াও বন্ধ হয়ে যাবে, একটা দেশ জুড়ে হাহাকার তৈরি হবে। আর প্রত্যেক দিন নিয়ম করে তারা যারা রয়েছেন ভারত বিদ্বেষী, যদি পাঁচন তারা না খান, যাদের খাবার হজম হয় না, তারা নিয়মিত পিনাকির এবং হচ্ছে ওই ইলিয়াসের তারা বক্তিমে শুনবেন, তাদের বক্তিমে শুনলে অনেকটা পাচন খাওয়া হয়ে যাবে তাদের। কিন্তু এক বড়সড় বিপদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল বাংলাদেশ, এবং যেটার পশ্চাৎপদ কারণ আপনাদের কাছে তুলে ধরলাম। আগামী সময় অ্যাকশান রিয়াকশানসে ঠিক কী কী অ্যাকশানস হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, কখনো কখনো রিয়াকশানস কীভাবে আসছে, এই সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের কাছে, যাতে এইটা আপনাদের কাছে একদম জলবৎ তরলং হয়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।